বাথরুমে বালতি, মগ, টাওয়েল কোনো কিছুরই অভাব নেই। বাংলোটার দুটো শোবার ঘর, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আর একটা বাথরুম। বাথরুমের চৌবাচ্চায় ঠান্ডা জল ধরা ছিল। আরাম করে চান করলাম। ইতিমধ্যে তখন একটু নিজেও ধরা চুড়ো ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছেন। এর মধ্যেই 2 কাপ চাও বানিয়ে ফেলেছেন দেখলাম। আমি ঘরে ফেরা মাত্রই আমার হাতে চায়ের কাপ আর গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাইজের প্লেট ধরিয়ে দিলেন। সোফা টোপা নেই, ওই চৌকিটার উপরেই আরাম করে বসে। উনি নিজেও আমার মুখোমুখি একটা চেয়ারে চায়ের কাপ নিয়ে বসলেন। রান্নাবান্না কি সব নিজেই করেন? ও আমাকে কোনো কাজই করতে দেয় না, দেখবে ওকে, দাঁড়া দেখাচ্ছে। তিনি মোড়া ছেড়ে উঠে গেলেন রান্নাঘরের দিকে। একটু বাদেই একটা ছেলের হাত ধরে নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই হলো কাজল। দেখলাম কাজলের বয়স 13 কি 14 বছর। গায়ের রং কুচকুচে কালো, ঘাড় অবধি লুকিয়ে পড়েছে কোঁকড়া কোঁকড়া চুল। মুখটা ক্যালেন্ডারের শ্রীকৃষ্ণের মতন সুন্দর। শরীরের পেশিগুলো এই বয়সেই যেমন ডেভেলপ করেছে, তাতে বোঝা যায় ওকে পরিশ্রম করে বাঁচতে হয়। কিন্তু ছেলেটা ভীষণ লাজুক, মুখ তুলে আমার দিকে তাকাতেই পারছিল না। দেখে মিত্র আবার মোড়ায় বসে চায়ের কাপটা হাতে তুলে নিয়েছিল। বললেন, ওটা আজকাল নামটা খুব কত মতো, আমি উচ্চারণই করতে পারতাম না, তাই নিজেই একটা নতুন নাম দিয়ে দিয়েছি। কাজল নামটা ভালো না? একদম খুব সুন্দর নাম। তা তুমি কোথায় থাকো কাজল? উত্তরে কাজলের মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরিয়ে এলো। আমি চমকে তাকালাম সব্যসাচী মিত্রের মুখের দিকে। তিনি বিষণ্ণ মুখে ঘাড় নাড়লেন। ঠিকই ধরেছ, কাজল কানে একেবারেই শুনতে পায় না, সেই জন্যই কথা বলতেও শেখেনি। জন্ম থেকেই ওই রকম, ওই ভীষণ বুদ্ধিমান। আমার ইশারাগুলো সবই বুঝতে পারে। তোমার ঠোঁট নাড়া দেখে বুঝতে পারছে তুমি কিছু বলছো, কিন্তু উত্তর দিতে পারছে না। ঠিক আছে কাজল, তুমি যাও বাবা। ডক্টর মিত্রের ইশারা দেখে কাজল বুঝতে পারল তাকে চলে যেতে বলা হচ্ছে। সেও যেন পালিয়ে বাঁচল। একে কোথায় পেল? আর বলো না, ওকে খুঁজে পাওয়ার পর থেকেই তো আমার দিঘল বাড়ির সম্বন্ধে ইন্টারেস্ট বেড়ে গেল। সে এক লম্বা গল্প, কালকে বলবো। আজ তুমি টায়ার্ড আছো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ শুয়ে পড়ো। না না, আমি আর এখন একটুও টায়ার্ড নই। তাছাড়া আমার অনেক রাত অবধি জেগে থাকার অভ্যেস। এত তাড়াতাড়ি শুলে আমার ঘুম আসবে না। আপনি বরং কাজলের গল্পটাই আমাকে বলুন। ডক্টর মিত্র ভাঁজা পাতা চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে কিছুক্ষণ যেন ভাবলেন কোথা থেকে শুরু করবেন। তারপর বললেন, মেডিকেল অ্যানথ্রোপোলজির একটা বিশেষ উদ্দেশ্যের কথা তোমাকে তখন বলি। সেটা হচ্ছে আদিবাসীদের ওষুধের ভান্ডার থেকে নতুন ওষুধ খুঁজে বার করা। বহু যুগ ধরে ওরা অসুখে বিসুখে নানা ধরনের গাছগাছরা, শেকড় বাকড় আর খনিজ পদার্থ ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে। তার মধ্যে কোনোটা সত্যই রোগ সারিয়ে তুলতে দারুণ কাজ দেয়। আমাদের কাজ হচ্ছে সেই সব শেকড় বাকড়, মিনারেলস আর লতা পাতাকে আইডেন্টিফাই করা, তারপর সেগুলোর কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা তাদের মধ্যে রোগ সারাবার আসল উপাদানটা কি। যদি সত্যিই সেরকম কিছু খুঁজে পাওয়া যায়, তাহলে তাই দিয়ে লার্জ স্কেলে অ্যালোপ্যাথি ওষুধ তৈরি করে সবুজ সমাজে ছড়িয়ে দেওয়া হয়। এই প্রসেসটা অবশ্য এত সহজ নয়, এর মধ্যে অনেক সাবধানতা নেওয়ার ব্যাপার থাকে। আমি নিজেই ওরকম বেশ কয়েকটা ওষুধ খুঁজে বার করেছি। যেমন মধ্যপ্রদেশের গোন্দ উপজাতির একটা গ্রামে খুঁজে পেয়েছিলাম হেপাটাইটিস বি এর মোক্ষম ওষুধ। ওরা একটা গাছের শিকড় বেটে রোগী খাওয়া। ওই শিকড়ে ছিল এক ধরনের রেয়ার অ্যালকালয়েড, সেটাকে আমি আইডেন্টিফাই করেছিলাম। টেস্ট করে দেখলাম সত্যি হেপাটাইটিস বি এর ট্রিটমেন্টে ওই অ্যালকালয়েডটা দারুণ কাজ দিচ্ছে। এখন ওই অ্যালকালয়েড দিয়ে অ্যালোপ্যাথিক মেডিসিন তৈরি করা হচ্ছে। যাই হোক, এটা গেল ভূমিকা। এবার দিঘল বাড়ির কথা আসে। এই
জায়গাটার রেফারেন্স আমি পেয়েছিলাম জ্যোতির্ময় ভীষকরত্নের হাতে লেখা পুঁথি থেকে। 150 বছরের পুরনো পুঁথিটা ওনার নবদ্বীপের বাড়িতে ঠাকুরের আসনে রাখা আছে। এখনো গেলে দেখতে পাবে। কি ওই জ্যোতির্ময় কৃষকরত্ন? তিনি ছিলেন সেই সময়ের এক ডাক সাইটে বৃত্ত, যাকে বলা হয় কবিরাজ। শুনেছি কৃষ্ণনগরের রাজার চিকিৎসাও তিনি করতেন। আবার লালমুখো সাহেবরাও তার কাছে লতা পাতা জড়িবুটির ওষুধ চাইতে আসতেন। তাই জ্যোতির্ময় মানুষটি শুধু চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন গবেষক। বনে জঙ্গলে ঘুরে ঘুরে তিনি অনেক নতুন ঔষধি বৃক্ষ আবিষ্কার করেছেন। প্রায় 40 বছর ধরে এরকম যত গাছগাছরা আবিষ্কার করেছিলেন তাদের কথাই তিনি লিখে রেখেছিলেন তুলোর কাগজে তৈরি একটা মোটা খাতা। আর সেই খাতাটাকেই তার বংশধরেরা জ্যোতির্ময়ের পুঁথি বলে ঠাকুরের বেদিতে রেখে পুজো করেন। কিন্তু ওটার মধ্যে ধর্মকর্মের কথা কিছু নেই। যা আছে তা পিওর বিজ্ঞান। পাতার পর পাতা বিভিন্ন গাছের পাতা, মূল, ফুল, ফল, শিকড়ের নিখুঁত লাইন ড্রয়িং। পাশে মুক্তোর মতন হাতের লেখা কোন অংশটা কোন গতি কিভাবে কাজ করে তার বিবরণ। জ্যোতির্ময় বংশধরদের অনেক রকম ভাবে পটিয়ে পাঠিয়ে আমি ওই পুঁথিটার ফটোকপি করার অনুমতি পেয়েছি। আমাদের এফোর সাইজের পাতায় প্রায় 100 পাতা লেগেছিল পুরো খাতাটা কপি করতে। 1 বছর ধরে একটু করে 80 রকমের গাছগাছার বিবরণ করেছিলাম। তবে কাজের কাজ কিছুই হয়নি। দেখলাম ওই গাছপালাগুলো জ্যোতির্ময়ের আমলে অজানা হলে পরবর্তী সময়ে কবিরাজদের হাতে অনেক ব্যবহার করেছে। আমাদের ল্যাবরেটরিতে গাছপালাগুলোর কেমিক্যাল অ্যানালিসিস করা হয়ে গেছে অনেকদিন আগে। যাই হোক, রিসার্চের নিয়মিত তুমি 100টার মধ্যে 99টা রাস্তা ধরে এগিয়ে দেখবে দেয়ালে আটকে গেছে। কেবল একটা রাস্তায় হয়তো সাফল্য পাবে। এতে আমি হতাশ হই। ওই খাতাটায় একটা এন্ট্রি ছিল আশ্চর্য। সেখানে ছিল একটা পাতা আছে, গাছ না, শিকড় না, ফুল ফল কিচ্ছু না, শুধু একটা পাতা, তাও আবার শুকনো পাতা। কেন? উনি কি গাছটাকে দেখেননি? শুধু কয়েকটা শুকনো পাতা দেখেছিলেন। ওই পাতাটার সম্বন্ধে কিছু লিখে যাননি? হ্যাঁ, লিখেছিলেন। এরপরের কথাটা বলার আগে সব্যসাচী মিত্র এক মুহূর্ত ভুল মুচকে কি যেন ভাবলেন। তারপর আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা নীল, তুমি প্যানাসিয়া শব্দটা শুনেছো? PANACEA, প্যানাসিয়া শুনেছো? হ্যাঁ শুনেছি, অরিজিনাল গ্রিক পরিকল্পনা, এমন এক ওষুধ যা নাকি যে কোনো রোগকে সারিয়ে তুলতে পারে, যাকে ভালো বাংলায় বলে সর্বরোগ হরণকারী। এখন অবশ্য ইংরেজিতে প্যানাসিয়া শব্দটাকে মুশকিল আসার অর্থে ব্যবহার করা হয়। অনেকগুলো প্রবলেমের যখন একটি সলিউশন, তখন তাকে বলা হয় প্যানাসিয়া। বাহ, তাহলে তোমাকে বোঝাতে কোনোই অসুবিধা হবে না। জ্যোতির্ময় ভীষকরত্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওই পাতাটার সম্বন্ধে যা লিখেছিলেন তার অর্থ ওই পাতাটি প্যানাসিয়া। মানুষের এমন কোনো রোগ নেই যা ওই পাতাটি চিবিয়ে খেলে সেরে না যায়। আর ভীষকরত্ন মশাই সেই পাতাটি কোথায় খুঁজে পেয়েছিলেন জানো? এই দীপল নদীতে। আমি যে কতক্ষণ হাঁ করে ডক্টর মিত্রের মুখের দিকে তাকিয়েছিলাম জানি না। শেষ অবধি উনি বললেন, চলো খেয়ে নেওয়া যাক। কাজল অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কাজলকে কিভাবে পেলেন তার পেছনে একটা গল্প আছে বলছিলেন যে। আচ্ছা চলো, ডিনারটা সেরে নিই, তারপরে বলছি। ডক্টর সব্যসাচী মিত্র খাওয়ালেন মন্দ নয়। গরম গরম রুটি, তেলাকুচোর মতন এক ধরনের জঙ্গলি ফলের ভাজি, লঙ্কার আচার আর কাঠের আঁচে রান্না করা দেশি মুরগির কারি। কাজলের রান্নার হাত দেখলাম অসাধারণ। খাওয়া দাওয়ার পর আমি আর ডক্টর মিত্র দুটো চেয়ার নিয়ে বারান্দায় বসলাম।
তখন রাত প্রায় 9টা। ঘন অন্ধকারে ডুবে আছে দীঘল বাড়ির জঙ্গল। চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে নিশাচরদের আওয়াজ, ঝিঝি পোকার শব্দ, নাইটজার পাখির একটানা টং টং ডাক, শিয়ালের আর্তনাদ, আর সব কিছুকে ছাপিয়ে মাঝে মধ্যেই ভেসে আসছিল বুনো হাতিদের সেই শাঁখের আওয়াজের মতন চিৎকার। এই বাংলোর পিছন দিকেই একটা পাহাড়ি তো এই ঝোড় ছিল আছে। হচ্ছে টাইপিং এর পাথর থেকে প্র্যাকটিস। পাথরে ধাক্কা তো খেয়ে ছুটে তোমরা চলা দেখো, সেই এটা ঝোড়ার আমি জলের সনি ঝরঝর টিউটর শব্দ টাইপিং থেকে প্র্যাকটিস করছিলাম। সারাক্ষণ কানে আসছিল। তো এই হচ্ছে আমার পুরো বারান্দার অন্য কোণে প্যাসেজ। দুটো হাঁটুর মধ্যে মুখ গুঁজে উদাস ভঙ্গিতে বসেছিল কাজল। মনে মনে ভাবলাম, বেচারা এত শব্দের কিছুই শুনতে পাচ্ছে না, কি ভীষণ নিস্তব্ধ ওর জগৎ। সেই